নমস্কার। আজকে আমরা আমাদের সাক্ষাৎকার পর্বে পেয়ে গেছি ডক্টর তপন মল্লিককে। আহ, স্যার থাকেন হুগলি ডানকুনি অঞ্চলে, কিন্তু স্যার ইতিমধ্যেই মানবাধিকার কমিশন নিয়ে প্রচুর কাজ করেছেন, বহু জায়গা থেকে সম্মানিত হয়েছেন। এবং মানবাধিকার কমিশন সম্পর্কে বলতে গেলেই তো কোথাও গিয়ে একটু শিহরিত হতেই হয়। কারণ এই মানবাধিকার কমিশনের বেশিরভাগ কাজটাই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। আর আজকের সমাজে আহ, অন্যায় বলতে যেগুলো আমরা বুঝি, সেগুলো বোঝার থেকে শুনলেই আগে আমরা আতঙ্কিত হয়ে উঠি। সেই প্রসঙ্গে যাব স্যারের সঙ্গে কথা বলতে, কিন্তু তার আগে স্যারের কাছে জানতে চাইবো, স্যার, শ্রেষ্ঠ বাঙালি সম্মান 2025-এ আপনি মনোনীত হয়েছেন। কেমন লাগছে আপনার সেটা জেনে? দেখুন, এই সম্মানটা তো খুবই গর্বের। আপনাদের থেকে যে আমাকে এই মনোনীত করা হয়েছে, এতে আমি খুব আনন্দ পেয়েছি এবং গর্বিত হয়েছি। শ্রেষ্ঠ বাঙালি হিসাবে সম্মান কে না পেতে চায়? এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইলো। আপনারা যে আমাকে মনোনীত করেছেন, তার জন্যে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার খুব ভালো লাগছে এই সম্মানটিতে আমাকে মনোনীত করার জন্য আপনাদের। থ্যাংক ইউ সো মাচ। বাট এবার যেটা স্যারের থেকে জানতে চাইবো, মানে মানবাধিকার কমিশন মানেই তো অপরাধ জগতের বিরুদ্ধে এবং বিভিন্ন ক্ষমতাশালী ব্যক্তিদের স্বৈরাচারী তন্ত্রের বিরুদ্ধে গিয়ে প্রায় বিদ্রোহ করা, প্রতিবাদ করা, ঝগড়া করা, সবকিছুই। সেটা সব ক্ষেত্রেই হতে পারে, কখনো প্রশাসনের বিরুদ্ধে হতে পারে, কখনো সাধারণ মানুষের জন্যে প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে হতে পারে। এটার জন্য যথেষ্ট সাহসের তো প্রয়োজন, তারপর তো কাজ করা। কিন্তু তার আগে আমি জানতে চাইবো, স্যার, শৈশবটা কেমন কেটেছে? সেখানে আপনি কি এমন দেখলেন যে আজকে এত সাহস? এবং মানে সাহস তো ছোটবেলায় আমাদের থাকে, যখন আমরা পাশের বাড়ির পেয়ারা চুরি করতে যেতাম, সেটার একটা সাহস ছিল। কিন্তু সেই সাহসটা তো বড় হওয়ার সঙ্গে সঙ্গে স্যার হারিয়ে যায়। তো স্যার কি এমন ছোটবেলায় দেখে অনুপ্রাণিত হলেন যে উম, এতখানি একটা দায়িত্ব নিয়ে এগিয়ে চলেছেন? যদি একটু এই বিষয়ে একটু বলেন আমাদেরকে। দেখুন, প্রথমেই আমি বলি, আমি ছোটবেলা থেকেই একটু মানুষের সেবা করতে বা পরোপকারের কাজে নিযুক্ত থাকতে ভালোবাসতাম। আমি কারোর কিছু হলেই ছুটে যেতাম। কোনো রকম দায় বিপদ বলুন, অসুখ-বিসুখ বলুন, কোনো রকম অসুবিধা হলে বা পুলিশে কোনো রকম অত্যাচার হচ্ছে বা কিছু হচ্ছে, সেখানে আমি গিয়ে দাঁড়াতাম, তাদের পাশে দাঁড়াতাম। এরকম ছোটবেলা থেকে আমি অনেক কিছু করেছি এইসব নানা রকম এইরকম কর্মকাণ্ডে জড়িয়েছিলাম। কোথায় কে মারা গেছে সাথে, সাথে সেখানে গিয়ে উদ্যোগী হয়ে তাদের কিভাবে কি করা যায় না যায়, হ্যাঁ? তারপর কোথায় কোনো বাচ্চা শিশুরা অনাথ, তাদের কেউ দেখার নেই, তাদের কি করে ঠিকভাবে পরিচালনা করতে হবে। মানে যেটাকে বলা হয় সোশ্যাল ওয়ার্ক। আমি সেইভাবে চেষ্টা করতাম ছোটবেলা থেকে। কিন্তু পরবর্তীকালে আমার কাছে হঠাৎ করেই এই প্রস্তাবটা আসে মানবাধিকার কমিশন থেকে। হ্যাঁ? এবং আমাকে বলা হয় মানবাধিকার কমিশন থেকে যে, "আপনারা আমাদের এই সংস্থায় জয়েন করুন আপনি।" সেই হিসাবে ডাইরেক্ট দিল্লি থেকে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস প্রোটেকশন কমিশন, মানে বিশ্ব মানবাধিকার সুরক্ষা কমিশন থেকে আমার কাছে এই প্রস্তাবটা আসে যে, "আপনি জয়েন করুন।" তা আমি জয়েন করেছি এই পর্যন্তই। তারপর তো কাজকর্ম চলছে। আমি এখন ওই সংস্থার মানে কি বলবো ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট আমি। সুতরাং আমাকে তো জীবন চারিদিক ছুটে বেড়াতে হয়। টোটাল ভারতবর্ষকে নিয়ে কাজ করতে হয়। কোথায় কে অত্যাচারিত হচ্ছে, কোথায় কোনো অসুস্থ মানুষকে কোথায় পড়ে আছে রাস্তায়, কোথায় কার বিরুদ্ধে কোনো মিথ্যা চক্রান্ত হচ্ছে, তাদের বাঁচাতে হয়, চেষ্টা করি, এইভাবে এগিয়ে চলি। আর কি বলবো? নানা রকম মানে সমস্যার সম্মুখীন হতে হয়।
এবং থ্রেডও আসে মাঝে মাঝে, কিন্তু তার জন্য কি আছে? জীবন তো একটাই। আমি একটা জিনিসই জানি, স্ট্রেংথ ইজ লাইফ। স্বামীজির কথায়, স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। আমি এইভাবে এগিয়ে চলছি এবং চলবো। তার উপর একটা কথা বলি, আমি এখন আবার আরেকটা আছে আমার, মাথায় পালক আছে। সেটা হলো আমি আন্তর্জাতিক শান্তি সংঘের ব্র্যান্ড অ্যাম্বাসাডর, মানে ইন্টারন্যাশনাল পিস কাউন্সিলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। হ্যাঁ, এটাও তো আমরা জানি। হ্যাঁ, যাই হোক, চলে যাচ্ছে এরম করে, যতদিন পারি চালিয়ে যাব দেখি, একেবারেই। যতদিন আমরাও ওপরওয়ালা চাইবো সাধ্য। যে আপনি আমাদের মতো যারা সাধারণ মানুষ, আহ, যারা বিপদে আপদে পড়ি, তাদের পাশে আপনি হুম, এইভাবেই থাকুন। বাট আমি তার সঙ্গে আরো একটু হুম, জানতে চাইবো, এখন সমাজ পরিবর্তন হয়েছে, আমাদের জীবন ধারা পরিবর্তন হয়েছে, আমরা টেকনিক্যালি অনেক ফাস্ট হয়ে গেছি, এবং হুম। অপরাধ এবং অত্যাচারেরও মডিফিকেশন হয়েছে। প্রভাবশালী ব্যক্তিরা তারাও অনেক মডিফাইড হয়েছে। সেই লড়াইটা করার জন্য আপনাদের পরিকল্পনা কি? দেখুন, আমরা তো সবসময় লড়াই আমাদের করতে হয়, লড়াই করেই বেঁচে থাকতে হয় আমাদের। প্রত্যেকটা মানুষকেই লড়াই করে বেঁচে থাকতে হয়। আমাদের কি করতে হয়, যারা এই লড়াই করে বেঁচে থাকে তাদের পাশে গিয়ে সাপোর্টটা দিতে হয়। আমরা গিয়ে সেই সাপোর্টটা তাদের দিই এবং তাদের রসদ যোগাই, কিভাবে তোমরা লড়াই করবে। এখন তো দেখতেই পাচ্ছেন শাসক দলের কিরকম ভাবে কি হয় না হয়। হ্যাঁ, সুতরাং সাধারণ মানুষের পাশে থাকতে হয়। আমাদের তো কোনো রাজনীতি করলে চলবে না। আমরা চাই সবসময় প্রতিটা মানুষের পাশে থাকতে। সে শাসক দলই বলুন আর বিরোধী দলই বলুন। সবাইকে সাথে নিয়ে চলতে হয় আমাদের, এবং সেই সাথে আমাদের প্রশাসনকে সাথে রাখতে হয়। কোনো রকম যদি কোনো অসুবিধে হয়, তারা আমাদের হেল্প করে। এখন সমাজ পরিবর্তন হচ্ছে বলে তো আর বসে থাকতে পারি না। সবাইকে সাহায্য করতে হবে আমাদের। আমরা এইভাবেই এগিয়ে চলি। স্যার, সাধারণ মানুষদের পাশাপাশি যেটা আমাদের সব থেকে সমাজের যেটা বেশি প্রয়োজন, মানে সেটা হলো নারী এবং শিশু সুরক্ষা। যেটা হুম, কোথাও গিয়ে আমরা যতই আধুনিক হই না কেন, এই নারী আর শিশু সুরক্ষার বিষয়টা কিন্তু চিরন্তন ভাবেই একটা আমাদের সমাজের দুর্বল জায়গা হয়ে রয়েছে। যেটা যতই করা হোক না কেন উন্নত, ততটাই কিন্তু দুর্বল একটা জায়গা। স্যার, এটা নিয়ে আপনারা কি ভাবছেন? এখনো তো আমাদের শহরাঞ্চলেও প্রচুর শিশু বলুন, নারী বলুন, নির্যাতনের আওতায় তারা থেকে যাচ্ছে, শিশু শ্রমিক দেখা যাচ্ছে অনেক জায়গায়। এটা হ্যাঁ। নিয়ে কি করছেন? দেখুন, আমার একটা সংগঠন আছে আরো। আমি সেই সংগঠনের উপদেষ্টার মধ্যে আছি। হ্যাঁ? তার নাম সহযোগী। ঠিক আছে? সেই সহযোগীর মাধ্যমে আমরা কি করি, এই কদিন আগে আপনার পুরুলিয়ার বান্দোয়ান ব্লকে গিয়ে ওখানকার যে শবর সম্প্রদায় আছে, হ্যাঁ? ওই শবর সম্প্রদায়ের মানুষজনদের জামা-কাপড়, খাওয়া-দাওয়া করাই, একদিন জামা-কাপড় দিই এবং সমস্ত ওখানকার শবর সম্প্রদায়ের যত মানুষ আছে সকলকে জামা-কাপড় দিয়ে এবং একদিনের খাওয়া সমস্ত ব্যবহার করে, বাচ্চাদের বই কিনে দেওয়া, সমস্ত কিছু আমরা করি। যা, যা করার চেষ্টা করে থাকি। আর নারী সুরক্ষা বলছেন, নারী সুরক্ষাকে কি বলবো? আমাদের দেশে কি নারী সুরক্ষিত? সুরক্ষা নয়। কিন্তু আমাদের চেষ্টা করতে হয়, পাশে থাকতে হয়। সেইভাবেই থাকি। কোনো নারী যখন কোনো বিপদে পড়ে ছুটতে হয়, সাথে থাকতে হয়। চেষ্টা করি। হ্যাঁ? মানে চেষ্টার কোনো বিকল্প নাই। চেষ্টা করতে হয়, চেষ্টা করে যাই। যতটা পারি সম্ভব চেষ্টা করি। কিন্তু এরপরে কতটা পেরেছি সেটা বলতে পারব না। কিন্তু আমরা পাশে থাকার চেষ্টা করি। এই পর্যন্তই। এটা হওয়াটাও তো দরকার। বাট হুম? একই সঙ্গে নিশ্চয়ই। আমি আরো একটা জিনিস যেটা মূলত জানতে চাই, সেটা হচ্ছে যে যারা নতুন আহ, সমাজের আপনাদের মতোই, যারা মানুষের পাশে দাঁড়াতে চাইছেন, যারা যুব সম্প্রদায়, তাদেরকেও নিশ্চয়ই আপনারা চাইবেন, তাদেরকেও উদ্বুদ্ধ করতে চাইবেন
যে তারাও যেন হ্যাঁ, এগিয়ে আসুক আপনাদের সংগঠনে আপনাদের পাশে থাকার জন্য। তো তাদেরকে আহ, আপনাদের সংগঠন কিভাবে অনুপ্রাণিত করে, বা কখনো কখনো কি সেখানে নতুনদেরকে নিয়ে গিয়ে দেখানো হয়, কাজ শেখানো হয়? অনেক, অনেক আছে এরকম অনেক, অনেক আমরা নতুন, নতুন ছেলে পাই। তারা নিজে থেকে আগ্রহ প্রকাশ করে যে আমরা আপনার পাশে আছি। যেহেতু আমি টোটাল ভারতবর্ষের মধ্যে আমি তো থাকি ডানকুনিতে। আমার এরিয়ার মানুষেরা অনেক বাচ্চা আছে, ছেলেরা ছুটে আসে আমার কাছে, "দাদা আমরা কাজ করব তোমার সাথে। আমরা আছি, থাকবো। কোথায় কি প্রয়োজন হবে বলুন।" যখন ভারতের মানে পশ্চিমবঙ্গের বাইরে যাই সেটা আলাদা কথা। পশ্চিমবঙ্গের মধ্যে থাকলে নানান রকম জায়গায়, নানান জেলায় এরা আমার সাথে থাকে, যায় এবং দেখে কিভাবে কি করতে হয় না করতে হয়। কাউকে বলতে হয় না, নিজে থেকেই আসে। নিজেরাই যায় এবং সাথে থাকার চেষ্টা করে। আমিও তাদের বলেছি তোমাদেরও সবাইকে মেম্বারশিপ করবো আমি আস্তে, আস্তে। কারণ এত বড় সংগঠন তো হট করে কাউকে তো মেম্বারশিপ নেয়া যায় না। যেখানে যাকে তাকে এটা বুঝে নিতে হয়। কারণ আমাদের সংগঠনে অনেক বড়, বড় মহারথী আছে। হুম। সেই জায়গাতে তাদেরও চিন্তা ভাবনা করে নিতে হবে। আস্তে, আস্তে আমিও মেম্বার বাড়াবার চেষ্টা করছি। আস্তে, আস্তে আমাকেও তো লোকালটা দেখতে হয়। তো এই বাড়ির কাজ এই মুহূর্তে কতটা এরিয়া নিয়ে আপনাকে কাজ করতে হয়? মানে আপনি তো আমাকে তো স্যার আমি টোটাল ভারতবর্ষের বললাম ভাইস প্রেসিডেন্ট। মানে গোটা এলাকাটায়, আপনার গোটা দেশ জুড়ে আপনাকে তার মানে অনেক সময় জি, প্রয়োজনে ছুটেও হ্যাঁ, যেতে হয়। হ্যাঁ, 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 অনেক জায়গায় ছুটে যেতে হয়। এবং যে কারণে আজকে আমরা ভিডিও কনফারেন্স করে ইন্টারভিউ করছি, সেটাও তো একটা কারণ যে আগামীকাল হঠাৎই আহ, আইনি একটা জটিলতার কারণে আপনি থাকতে পারছেন না বলেই আজকে আমরা বাধ্য হয়ে এই ভিডিও কনফারেন্সটা করেই সাক্ষাৎকারটা দিচ্ছি, কারণ আমাদের সোমবার থেকে পাবলিকেশন শুরু হয়ে যাবে। হুম, একই সঙ্গে আমরা এটা চাইবো 30 তারিখ এই বিষয়ে আপনার কাছ থেকে আরো বিশদে সামনাসামনি, কারণ 30শে মার্চ আমাদের এই দেখুন অনুষ্ঠানটা। ১ম এ আমি একটা কথা বলি, আমি কিন্তু আমার নিজের বিষয়ে আমি কিছু বলতে চাই না। যে আমি সোশ্যাল ওয়ার্ক করি, আমি এই গরিবের সেবা করি। আমি কিন্তু কোনোদিন কারোর কাছে এইভাবে নাম কিনতে চাই না। আমি সাইলেন্স ভাবে কাজ করে যাই সবসময়। আমি কোথাও আমার নাম পাবেন না যে এই জায়গায় গেছি, এই ডোনেশন করেছি, এত দিলাম, ওই নাম করে আমার নাম আমি সমস্ত জায়গায় আমার নাম ছাড়া কাজ করি। না, সেটা সুতরাং নিজের সম্বন্ধে আমি কিছু বলতে চাই না। হ্যাঁ, কাজের সম্বন্ধে নিশ্চয়ই বলবো। অ্যাবসলিউটলি কিন্তু আমরা আমার নিজের সম্বন্ধে আমরা আমি বলতে 30 তারিখ ওটাই আরো বিশদে জানতে চাই, কারণ একটা কথা কি আমরা জানি, বা আমি অন্তত বুঝি, যে সারাদিন পরিশ্রমের পর কোথাও গিয়ে শরীরের একটু ক্লান্তি আসে এবং পরের দিনের জন্য নিজেকে বিশ্রাম নেওয়াটাও দরকার। তাই আজকের সাক্ষাৎকারটা খুব একটা বেশি বড় করছি না, কারণ হুম, 30 তারিখ তো স্যারকে একেবারে পাবোই হাতের কাছে, এবং সেদিনকে প্রশাসনিক মানুষজন তো থেকে বিনোদন জগতের মানুষজন সবাই থাকবেন। সেদিন আপনার কাজ সম্পর্কে আরো একটু সামনাসামনি আমরা জানার সেই সুযোগটা পাবো। এবং আজকে আমাদেরকে এই সময়টা দেওয়ার জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আহ, আমরা প্রচন্ড রকমের আনন্দিত আপনার মতো একজন মানুষকে আমাদের সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে সম্মান জানাতে পেরে। এবং কোথাও গিয়ে আমি আশা করব শুধুমাত্র আমাদের সংবাদ মাধ্যম নয়, একই সঙ্গে সমগ্র সাংবাদিকদের বা সাংবাদিক ভাই বোনেদের তরফ থেকে, যে কখনো যদি আমাদের ওপরেও আহ, কোনো বিপদ আপদ অত্যাচার আসে, তাহলে স্যার নিশ্চয়ই আমাদের পাশেও থাকবেন। একদম, একদম। সেটা বলতে হবে না স্যার। হ্যাঁ? একটা কথা মনে রাখবেন আমি চিন্তা করি সকলেই আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা প্রত্যেকের তরে। বুঝতে একদম, পেরেছেন তো? একদম স্যার, আমি একদম। চেষ্টা করে যাবো যতদিন পারবো করব। যখন পারবো না তখন আলাদা কথা। সবই ওপরওয়ালার ইচ্ছা। জীব সেবা করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। ভীষণ এটাই বড় আমি কথা, মানি। ভীষণ বড় কথা স্যার। থ্যাংক এটাই ইউ, আমি মানি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ধন্যবাদ। ইউ সো মাচ। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাকে মনোনীত করার জন্য। খুবই ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। আপনারাও ভালো থাকুন। আপনারাও এইভাবে এগিয়ে চলুন। বেশ স্যার, থ্যাংক ইউ। আজকের হুম, মতো আমরা সাক্ষাৎকার এখানে শেষ করছি। এবং প্রত্যেককে আমার শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।